আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আবারও আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে এই প্রতিদিনের মতো যে এই বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে এমসিকিউগুলো সমাধান করা যায় সেই এমসিকিউ সমাধানগুলো দেখানোর জন্য। তো আজকে আমি যে বোর্ডের প্রশ্নটা অ্যান্সার করে দেব সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এর উচ্চতর গণিতের যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধানে। তো এখন আমরা সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি। তো এখানে যে প্রশ্নটা প্রথম অবস্থায় দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা বলা হয়েছে যে একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা কত। দেখো এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে মৌলিক সংখ্যা না আসার, তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে কিন্তু এক নম্বরের ছক্কাতে সংখ্যা থাকে কত, 1 2 3 4 5 আর 6। তাহলে মৌলিক সংখ্যা না আসার, তাহলে মৌলিক সংখ্যা আছে কিন্তু এটা আর এটা, তাহলে মৌলিক সংখ্যা বাদ দিয়ে সংখ্যা আছে 1 2 3, তাহলে উপরে 3 নিচে 6, যেহেতু মোট সংখ্যা 6, তাহলে এটা কেটে দিলে 1/2 অর্থাৎ 1/2। এটাও কিন্তু ক নাম্বারটা যে উত্তরটা দেওয়া হয়েছে সেই উত্তরটা আমরা এভাবে নির্ণয় করে ফেলতে পারবো। তো তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে খেয়াল করে দেখো যে এখানে বলা হয়েছে মূল বিন্দুর সাপেক্ষে এ ও বি বিন্দুর ভেক্টর যথাক্রমে 9a এবং -4b এবং 4a - 2b হলে এ বি এর মান কত। তো এই জাতীয় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য যে কোনো ক্ষেত্রে সাপোজ আমরা যদি যে মানটা এর মান কিন্তু এখানে দেওয়া হয়েছে 9a - 4b, তাহলে এ বি এইভাবে যদি ভেক্টর চিহ্ন দেওয়া থাকে তাহলে তোমাদের একটা কাজ করতে হবে কি, যেই মানটা বি এর মান বিয়োগ, অর্থাৎ এখানে কাজ করতে হবে কি b - a, এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু এর মান পাবো। তাহলে 4a আর -2b, তাহলে এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এটাতে a এর মান যখন বিয়োগ করব তাহলে 9a -a প্লাস 4b, এটাতেই অ্যান্সার কিন্তু আমাদের চলে আসবে। খেয়াল করে দেখো তাহলে এখানে 9 আর এখানে যখন 4 বাদ দিচ্ছি তখন পাচ্ছি -5a, আর এটাতে যখন 4 থেকে 2 বাদ দিচ্ছি তখন +2b, তাহলে এখান থেকে এটা যদি আমরা প্রথমে লিখি তাহলে 2b - 5a, এটাই কিন্তু আমাদের এই ভেক্টরের যেটা মান সেই মানটা কিন্তু আমরা এভাবে নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে কিন্তু ক নাম্বারের সাথে উত্তরটা মিলে গেল। তারপরে যেটা বলা হয়েছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার প্রিজমের ভূমির ক্ষেত্রফল কত। তো এখানে বলা হয়েছে কিন্তু ষড়ভুজ আকার প্রিজম। তো এই ষড়ভুজ আকার প্রিজম যদি বলা হয় যে ষড়ভুজ বা ত্রিভুজ বা চতুর্ভুজ যেটাই বলা থাক, তাহলে আমাদের আসলে এই জায়গাতে বলা হয়েছে কিন্তু একটা ষড়ভুজ অঙ্কন করতে হবে। তো এখানে ষড়ভুজটা যদি আমরা এইভাবে বিবেচনা করি যে এখানে এই প্রকৃতির একটা ষড়ভুজ, কিন্তু এখানে এখানে যদি একটা বিন্দু ধরি তাহলে কিন্তু এই বিন্দু প্রিজমটা এরকম ধরনের আকারে বলা হয়েছে আর কি। এখানে যদি আমরা এই 6টা বিন্দুই এখানে অঙ্কন করে দিই তাহলেই কিন্তু আমরা পাবো এই ষড়ভুজ আকৃতির প্রিজম। কিন্তু এই ষড়ভুজ ভূমি বলতে এটার যে ষড়ভুজ যেখানে আছে তারই কিন্তু ক্ষেত্রফলটা বলা হচ্ছে। তাহলে ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব তাহলে যে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যে কোনো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা জানি n² অর্থাৎ n² / 4 cot 180 আর নিচে n। এই সূত্রটা যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু আমরা এখানে যদি বসিয়ে দিই, খেয়াল করে দেখো যে n বলতে বাহুর সংখ্যা আর 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, আর a বলতে বাহু, তাহলে n যেহেতু ষড়ভুজ তাহলে 6 আর 4 4 এখানে হবে 16, আর নিচে যেহেতু 4 আছে আর cot এখানে আমরা বসিয়ে দেব 180 ডিগ্রি নিচে 6, অর্থাৎ এই যেহেতু 6টা বাহু আছে 6 বসিয়ে দিচ্ছি, তাহলে 4 4 16, তাহলে এখানে পাচ্ছি 4 6 24 আর cot 180/6। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে একটু এটা সহযোগিতা নেব। তাহলে এখানে প্রথমে যদি আমরা 180/6 দিয়ে দিই তাহলে এখানে পাচ্ছি 30, অর্থাৎ cot 30 ডিগ্রির মান যদি তোমাদের মনে থাকে তাহলে হলো, না তাহলে তো আমি ক্যালকুলেটারে বিভিন্ন আমার যদি ভিডিওগুলো দেখবে যে কতগুলো পদ্ধতি কিন্তু এখানে দেখানো আছে। তো এখানে কিন্তু যে কোনো পদ্ধতিতে আমরা এই কটের মান নির্ণয় করে ফেলতে পারবো। তো এখানে তাহলে এটা যদি আমরা কটের মানটা নির্ণয় করি, যেহেতু এখানে 30 ডিগ্রি আসলে এটা ভাগ করে দিলে তাহলে আমরা cot 30 যেহেতু ক্যালকুলেটারে নাই সেটার ক্ষেত্রে আমরা কি করব,
এই কটের মানটা না নির্ণয় করে আমরা ট্যানের মান নির্ণয় করব। কিন্তু ট্যানের মান নির্ণয় করব কিভাবে, খেয়াল করে দেখো যে 1, প্রথমে 1 ভাগ তারপরে ট্যান অ্যান্সার সমান, তাহলেই কিন্তু আমরা এই কটের মানটা পাচ্ছি। কটের মান এখন এই মানের সাথে যদি আমরা এখানে দেখো মান কিন্তু আছে মোট 24, তাহলে গুণ যদি 24 করে দিই তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার এখানে চলে আসবে। অর্থাৎ দেখো এই মানটা এখন এখানে যেটা মান আসলো সেই মানটা কিন্তু 24√3, এখানে একটু দশমিক আকৃতিতে চলে এসেছে। কিন্তু আমরা যদি এমনিতে এটা অ্যান্সার করি, খেয়াল করে দেখো যে কট 30 ডিগ্রির মান কিন্তু আমরা জানি √3, তাহলে কিন্তু 24√3 এটাও চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে এটা যাচাইও করতে পারবো, সেগুলো কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে দেখানো আছে। তোমরা যদি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো যাক, এটা নেওয়ার কথা না বাড়িয়ে আমি পরের অ্যান্সারে চলে যাচ্ছি। তো এখানে পরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে 3 সেন্টিমিটার উচ্চতা ও 4 সেন্টিমিটার ভূমির ব্যাস বিশিষ্ট সমবৃত্ত ভূমি কোনকের ক্ষেত্রে, যেটা এই প্রশ্নটা বলা হয়েছে। তো এই প্রশ্নটার ক্ষেত্রে এখন আমরা আসলে প্রথম অবস্থায় আমাদের বুঝতে হবে যে একটা কোনক কেমন আকৃতির হয়। তাহলে কোনকের চিত্রটা কিন্তু এইরকম আকৃতির হবে। দেখো এখানে প্রথম অবস্থায় এই আকৃতির কোনক, এই কোনকের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 4 সেন্টিমিটার উচ্চতা। কোনকের উচ্চতাকে বোঝানো হয় এটা ঠিক এই মাঝখানের বিন্দু থেকে, আর এটা কিন্তু ব্যাস বলা হয়েছে যে 4 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 4 হয় তাহলে অবশ্যই ব্যাসার্ধ হবে 2, তাহলে এখানে 2, আর এটা বলা হয়েছে 3। এইটুক কিন্তু কথা এখানে বলা আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি, তাহলে পাই আর এল এই তিনটা, কিন্তু আর এর মান এটা দেওয়াই হয়েছে r সমান 2, কিন্তু এখানে এইচ দেওয়া হয়েছে আর এটাকে বলা হয় এল। এই জন্য আমাদের এখানকার ক্ষেত্রে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে আছে। তাহলে এটা একটু কৌশল করে বের করে নিতে হবে। তাহলে এই অতিভুজ বের করতে লাগলে আমাদের এল স্কোয়ার সমান আমরা পাবো 3 উপরে স্কোয়ার যোগ 2 এর উপরে স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি 9 আর 4 13। তাহলে 13-র উপরে যখন আমরা এল নির্ণয় করব তাহলে 13-র উপরে রুট হয়ে যাবে। তাহলে আর এখানে এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাব। দেখো এখানে পাই আর বলতে তো 2 আছে, আর এখানে √13, তাহলে এখানে কিন্তু অ্যান্সার মোট হচ্ছে 2। এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, দেখো 2√13 আর পাই, এটা কিন্তু বক্রতলের ক্ষেত্রফল। আর ভূমির ক্ষেত্রফল যদি বলা হয় তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার বললে তাহলে এখানে আর বলতে তো 2 আছে, তাহলে 2 2 4, তাহলে 4 পাই, এটাও কিন্তু ঠিক আছে। আর আয়তন আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে এখানে পাই থেকে গেল, আর এর মান যেহেতু 2 তাহলে 2 2 4, আর এইচ বলতে এখানে আমরা 3 পাচ্ছি, তাহলে 3, এই 3 আর 3 কেটে গেল, তাহলে 4 পাই। তাহলে আয়তন আর ভূমির ক্ষেত্রফল কিন্তু একই হলো, এটা ঘন সেন্টিমিটার আর এটা বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা 3টাই সঠিক উত্তর পাচ্ছি। তাহলে আমরা দেখে নিই, দেখো এখানে 1 2 ও 3। তারপরে এই ফাংশনটার বলা হয়েছে যে এখানে ডোমেন কোনটি, অর্থাৎ 5 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই 5 নম্বর প্রশ্নের ডোমেন কোনটি। আসলে এই ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে কয়েকটা, শুধুমাত্র তোমরা যদি 4টা ফাংশন যদি আয়ত্ত করো তাহলেই কিন্তু ডোমেনগুলো হয়ে যায়। তো এখানে বলা হয়েছে f(x) সমান যেটা দেওয়া হয়েছে 1 - 2x। এই রুটের মধ্যে যদি কোনো ফাংশন থাকে তাহলে ডোমেন নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করছে না। তো এখানে আমরা যদি ডোমেন যে কোনো নির্ণয় করতে চাই, যদি রুটের ফাংশন থাকে তাহলে 1 - 2x, এটাতে কিন্তু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 এটা ধরে নিতে হবে। তাহলে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল থাকবে। এখানে খেয়াল করে দেখো যে এই ক আর ঘ, অর্থাৎ এই দুইটা জায়গাতেই গ্রেটার দেন অর ইকুয়াল আছে। এখানে কিন্তু লেস দেন আর এখানে গ্রেটার দেন, আর এখানে গ্রেটার দেন অর ইকুয়াল, এটাতে লেস দেন অর ইকুয়াল। এখন এই মানটাকে কিভাবে এখন কিন্তু আমরা সব বলে ফেলবো না যে এটাই উত্তর, কিন্তু এটাতে আমরা আগে বুঝবো যে এখানে অসমতাটা যদি আমরা x এর মানটা নির্ণয় করি তাহলে কি আসে এখান থেকে। তাহলে 1 - 1 - 2x, তাহলে এখানে পাচ্ছি যেহেতু -1 দ্বারা উভয় পাশে যোগ করে -1 দ্বারা বিয়োগ করে দিয়েছি, তাহলে 1 - 1, তাহলে এটা আর এটা কেটে গেলে এখানে পাচ্ছি -2x, আর এখানে যে চিহ্নটা আছে -1। এখন খেয়াল করে দেখো যে এখানে কিন্তু আমরা ব্যবধি আসলে
কোনো অসমতাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি, অথবা সেই এটাকে মাইনাস দ্বারা একটা গুণ করতে পারি, অথবা এই 1 ডিভাইডেড অর্থাৎ ব্যস্তনকরণ করতে পারি। উদাহরণ দিয়ে আমি যদি বোঝানোর চেষ্টা করি, দেখো এখানে 5 আর গ্রেটার দেন কিন্তু 4, এখানে 4 আর 5-এর মধ্যে কিন্তু 5 বড়, কিন্তু এটাতে আমি যদি 5 লিখি আর 4 লিখি, খেয়াল করে দেখো এখানে যদি মাইনাস দেই তাহলে কিন্তু এখন কিন্তু বড় হয়ে গেল এটা, অর্থাৎ এই ব্যবধিটা ঘুরে গেছে। আর একটা ক্ষেত্রে ব্যবধি ঘুরে যায়, সেটা হচ্ছে 5 আর 4, এটা তো আমরা বুঝলাম এই দুইটা বড়, এটা বড়, কিন্তু 1 ডিভাইডেড 5 আর 1 ডিভাইডেড 4 এটাতে কিন্তু এটা বড় হয়ে গেছে। অর্থাৎ কোনো যদি অসমতাকে আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কিন্তু ব্যবধি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে যদি মাইনাস দ্বারা গুণ করি, অর্থাৎ 2x এটা লিখলাম, মাইনাস দ্বারা গুণ করলে তাহলে এটা চেঞ্জ হয়ে 1 হয়ে গেল। তাহলে x ইজ লেস দেন অর ইকুয়াল কিন্তু হাফ হচ্ছে, মানে এটাই তখন আমাদের উত্তর, সঠিক উত্তর হবে। তো যাক, এখানে আমি আশা করি বুঝে নিয়েছো তোমরা। তো এখন 6 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে, দেখো 6 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে এই সমীকরণের মূলদ্বয় সমান হলে এর মান কত। তো এটা তো তোমরা নিশ্চয়কের মান যেটা জানো, যে এই নিশ্চয়কের ক্ষেত্রে কিন্তু আমরা জানি নিশ্চয়ক হচ্ছে b² - 4ac, এটা নিশ্চয়ক। এটার মান যদি 0 হয় তাহলে মূলদ্বয় সমান হয়। তাহলে এটা আমরা আগে দেখি যে b বলতে কিন্তু আমরা এখানে যে সমীকরণটা আছে ax² - 6x + 9, এখানে কিন্তু a বলতে এই আছে, আর b এর জায়গাতে আছে -6, এটা কিন্তু আগে বুঝে নিতে হবে, আর c এর জায়গাতে আছে 9। তাহলে এখানে যদি আমরা b এর জায়গাতে -6 অর্থাৎ 6 বসিয়ে স্কোয়ার করি, -4, a বলতে এই আছে আর c বলতে 9, এটাকে যদি আমরা 0 ধরে নিই তাহলে কিন্তু 6 × 6 = 36 - 4 × 36, অর্থাৎ এখানে 36a। তাহলে এই 36a সমান 36, তাহলে কিন্তু আমরা a সমান পাবো কত, 1, অর্থাৎ এখানে কিন্তু a এর মান 1 হলে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর সমান হবে। তো যাও, এটা খুব সহজ একটা প্রশ্ন ছিল। এখন পরে যে 7 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে, 7 নম্বর প্রশ্নটাতে কিন্তু এখানে বলা হয়েছে f of a সমান 2a³ + 6a² - 6x + b বহুপদীর a-1 দ্বারা বিভাজ্য হলে b এর মান কত। যেহেতু এটা a-1 দ্বারা বিভাজ্য, তাহলে a-1 সমান আমরা 0 লিখবো, তাহলে a সমান পাচ্ছি 1। তাহলে এখন f অফ এই জায়গাতে যদি আমরা জাস্ট 1 বসিয়ে দিলেই কিন্তু আমরা অ্যান্সার পাবো। তাহলে এখানে 2 × 1 এর উপরে কিউব করলে 1ই থাকে, 6 × 1 - 6 × 1 প্লাস b এখানে পাচ্ছি। এখন এখানে যেহেতু এই মানটা এখানে আমাদের আসতেছে 2 + 6 - 6 + b, এখানে খেয়াল করে দেখো এটা কেটে যাচ্ছে, কেটে গেলে এখন এই মানটা কিন্তু যেহেতু উৎপাদক তাহলে এটার মান 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 - b, সরি মাইনাস না প্লাস, b সমান 0, অর্থাৎ b সমান কিন্তু -2। তাহলে আমরা খুব অল্প সময়, আমার বোঝানোর তাগিদে কিন্তু একটু সময় বেশি লাগছে, তোমরা যদি এভাবে অ্যান্সারগুলো করো দেখবে খুব কম সময়ের মধ্যে অ্যান্সারগুলো হয়ে যাচ্ছে। এখন পরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু এই প্রশ্নগুলো বারবারই পরীক্ষাতে আসে, আমার কিন্তু অনেক ভিডিওতেই এই প্রশ্ন দেখানো আছে যে এগুলো যদি বলা হয় সমষ্টি নির্ণয়, প্রথমে এটাতে কিন্তু বলে পদ সংখ্যা নির্ণয় অথবা সমষ্টি নির্ণয়, এই দুইটার মধ্যে যে কোনো একটা এখানে দেওয়া থাকে। তো যদি সমষ্টি নির্ণয় বলে তাহলে আমরা 2 - 2 + 2 - 2 এইভাবে যতগুলোই থাক, এই শেষে যেটা আছে 2n - 1, এই যে মান +1 আছে এখানে, তাহলে এই জায়গাতে আমাদের কাজ শুধু এখানে 1 বসিয়ে দেখা। তাহলে 2 × 1 + 1, তাহলে এখানে 3 আসলো। এই 3 সংখ্যাটা জোড় না বেজোড়? যদি বেজোড় হয় তাহলে সমষ্টি হবে প্রথমটা, যদি বেজোড় হয় তাহলে সমষ্টি হবে প্রথমটা। আর যদি এখানে জোড় সংখ্যা চলে আসে, সাপোজ এরকম যদি থাকতো যে 2n + 2 অথবা 2n এরকম যদি থাকতো, তাহলে কিন্তু উত্তর হয়ে যেত 0। মানে যদি জোড় সংখ্যা আসে তাহলে আমরা বুঝবো 0 উত্তর, আর যদি বেজোড় সংখ্যা আসে তাহলে আমরা বুঝবো প্রথমটা উত্তর। তাহলে এখানে যেহেতু বেজোড় সংখ্যা আসতেছে তাহলে এটা প্রথমটা অর্থাৎ 2 উত্তর হবে। তাহলে খ নম্বরটা এভাবে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। তো এখানে 9 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, 9 নম্বর প্রশ্নটা কিন্তু সরাসরি ক্যালকুলেটারে করে ফেলা যায়। তো এটা করার জন্য তোমরা কি করবে, ক্যালকুলেটারে দেখো একটু দেখানোর চেষ্টা করি আমি। তো প্রথম অবস্থায় তোমরা একটা কাজ করবে, এখানে এই সংখ্যাটা
আমি একটু লিখে তারপরে বোঝানোর চেষ্টা করি। তো এখানে 2.82 তারপরে পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখব, প্রথমে এই সংখ্যাটা লিখে নেব 282 বিয়োগ পৌনঃপুনিক ছাড়া যেগুলো আছে সেটা। তাহলে এটা আছে 28, দশমিক কিন্তু আমরা এখানে দিব না। তাহলে 9 লিখব, পৌনঃপুনিক একটা থাকার কারণে একটা 9, আর পৌনঃপুনিক বিহীন দশমিকের ডানে। তাহলে এখানে পৌনঃপুনিক বিহীন দশমিকের ডানে একটা সংখ্যা আছে বা অঙ্ক আছে, তাই এখানে একটা শূন্য দিয়ে দিলাম। এই কাজটা আমরা ক্যালকুলেটারে করব। তাহলে ক্যালকুলেটারে যদি আমরা এই কাজটাই করতাম, খেয়াল করে দেখো এখানে 282, তাহলে প্রথমে ক্যালকুলেটার অন করে আমরা লিখব কত, 282, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে বিয়োগ চিহ্ন, যেহেতু বিয়োগ 28, তাহলে বিয়োগ 28, 28 এটা দিলাম, সমান দিব। এখন এই সমান বাটনে ক্লিক দিলে যে মানটা পাবো ভাগ এই 9 শূন্য, এই 9 তারপরে শূন্য দিয়ে সমান দেব। দেওয়ার পরে যেটা আসলো এই মানটাকে আমাদের এই শিফট, এই কোণার বাটনেতে একটা ক্লিক দিয়ে শিফট, তারপরে AB/C যে বাটনটা আছে এটাতে যদি আমরা ক্লিক দিই, তাহলেই দেখো কিন্তু এখানে অ্যান্সার কিন্তু 127 বাই এখানে কিন্তু 45, এটা কিন্তু আমাদের চলে এসেছে। তাহলে এটা এইভাবে আমরা অ্যান্সারগুলো নির্ণয় করে ফেলতে পারবো। তো যাই হোক, আমি আশা করি এটা বুঝে নিয়েছো। 10 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে x - 1/x² এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটি। এখন মধ্যপদ যখন নির্ণয় করতে যাব, আমরা যদি এর বিস্তৃতি করতে যাই তাহলে আমাদের একটু বেশি সময় ব্যয় হবে। এই জন্য আমরা একটা কাজ করব এখানে, যে এই যে পাওয়ারটা আছে, আমরা কিন্তু উপরে যে পাওয়ার থাকবে, উপরে পাওয়ার যত থাকে, তাহলে এটা খেয়াল করে দেখো যে একটু বুঝিয়ে দিই। এখানে a + b যদি আমরা কিউবের সূত্র দিই, তাহলে আমরা কিন্তু জানি a³ + 3a² b + 3ab² + b³ এটা কিন্তু আমাদের এখানে পাওয়ার আছে কত, 3। তাহলে এখানে পদ পেয়েছি কিন্তু 1 2 3 4। তাহলে পাওয়ার যত থাকে পদের সংখ্যা একটা বেশি হয়। তাহলে এখানে যেহেতু 4 আছে, তাহলে পদের সংখ্যা অবশ্যই 5 হবে। তাহলে 5-এর যদি 1 2 3 4 5, এই 5-এর মাঝখানের পদ কিন্তু 3, অর্থাৎ 3 নম্বর পদটা কিন্তু মধ্যপদ। এটা বের করার জন্য আমরা কি সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে 4/2 + 1, অর্থাৎ 2 + 1 = 3। এইভাবে, অর্থাৎ যেটা পাওয়ার আছে সেটাকে 2 দ্বারা ভাগ করে 1 যোগ করে দেব। তাহলে 3 নম্বর পদ যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা বের করার জন্য আমাদের এই সূত্রটা দিতে হবে। সূত্র এরকম যে প্রথম অবস্থায় আমরা লিখব 4, আর এখানে দিব হচ্ছে সি, দিব 4c, আর 3 নম্বর পদ যখন বের করব তার চাইতে 1 কম দেব এখানে। আচ্ছা, আসলে আমরা জানি r+1 তম পদ এর সূত্র হচ্ছে NCR (a⁻n - r) × x⁻r। তাহলে সে আলোকে n বলতে কিন্তু পাওয়ার উপরে যেটা থাকবে সেটা, তাহলে এটা, আর r বলতে এখানে কিন্তু r+1 তম পদ বলা হয়েছে, সেই ক্ষেত্রে r দেওয়া হয়েছে, অর্থাৎ 1 করে কম। যেহেতু 3 পদ নির্ণয় করব, তাই এখানে 2। আর a বলতে প্রথমটা, অর্থাৎ x 4 - r, অর্থাৎ 4 - 2। তাহলে 4 - 2, আর x বলতে শেষেরটা, অর্থাৎ -1/x², তারপরে r বলতে 2। এখন দেখো এখানে কিন্তু এই সূত্রটা আমরা যদি জানার পরে মান বসিয়ে দিই, খুব সহজে আমরা এটার অ্যান্সার করে ফেলতে পারবো। তো এখানে এই 4 যদি তোমরা নির্ণয় করতে পারো তাহলে নির্ণয় করবে, না পারলেও এটা ক্যালকুলেটারে আমরা বসিয়ে দিয়ে অ্যান্সারটা নির্ণয় করে ফেলবো। এখানে হচ্ছে x², আর এখানে স্কোয়ার থাকার কারণে মাইনাস থাকবে না, 1/x⁴ এটা কেটে গেলে x²। আর এই 6টা কীভাবে আসবে সেটা দেখো, ক্যালকুলেটারে কম্বিনেশন ফাংশনের মাধ্যমে করতে হবে। তো এটা করার জন্য প্রথমে এটা ক্যালকুলেটারে ওঠানোর জন্য প্রথমে আমরা ক্যালকুলেটারে অন করে তারপরে লিখব 4। এই 4 আমার কথা শুনে যদি তোমরা ক্যালকুলেটারে ক্লিক দাও, হয়তো বা দেখতে একটু সমস্যা হচ্ছে, তারপর তোমরা বুঝে নিতে পারবে। তাহলে 4 ক্লিক দিয়ে শিফট, এই কোণার বাটনটা ক্লিক দেবো, তাহলে শিফট, তারপরে ভাগ বাটনে যদি ক্লিক দাও ভাগ, তাহলে দেখবে সি উঠে গেছে ক্যালকুলেটারে। তো সি, তারপরে আমরা এই 2 লিখে দেবো, 2 লিখে সমান দিলে আমরা পাবো 6। তাহলে এখানে পাচ্ছি, খেয়াল করে দেখো 6 আর নিচে x², অর্থাৎ এখানে আমরা এই ক নম্বরটা যেটা উত্তর সেটা আমি এভাবে পেয়ে যাব।
তো 10 হয়ে গেল। তারপরে এখানে পরের যে প্রশ্নটাতে বলা হয়েছে 5, -2 এবং b-1 4 বিন্দুগামী এই রেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এটাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এটা নির্ণয় করার জন্য কিন্তু যেহেতু বলা হয়েছে যে এই দুইটা, তাহলে এই দুইটা বিন্দু ঢাল আমাদের আগে নির্ণয় করতে হবে। ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা জানি y2 - y1 ডিভাইডেড x2 - x1। তো এটা নির্ণয় করার পরে তাহলে y2 বলতে কিন্তু আমরা পাচ্ছি 4, তাহলে 4 - y1 বলতে -2, তাহলে মাইনাসে মাইনাসে +2, আর x2 বলতে -1, তাহলে এখানে লিখে দিলাম -1 আর -5, তাহলে এখানে সবগুলো মিলে -1 পাচ্ছি আমরা। -1 যখন পাবো তখন আমাদের একটা কাজ করতে হবে কি tan, তাহলে এই ইনভার্স -1 এই মানটা নির্ণয় করলে আমরা কোণ পাবো। কিন্তু সমস্যা হচ্ছে ট্যানের ক্ষেত্রে অনেক সময় মান যেটা মাইনাস, এখানে যদি তোমরা ক্লিক দাও খেয়াল করে দেখবে যে শিফট যদি তোমরা ক্যালকুলেটরে বসাও যে শিফট tan তারপরে -1 যদি বসাও তাহলে দেখো -45 মান চলে আসছে। এই জিনিসটা কিন্তু মানটা দেখে বোঝা যায় না যে কোন ঘরে, বা এখানে কিন্তু 45 আছে -45 নাই। তাহলে এই আনসারটা করার জন্য আমাদের একটু, আমি তোমাদেরকে অনেকটা ভিডিওতে এইভাবে দেখানো আছে যে এই ঘরের নাম থেটা, এটা হচ্ছে π - থেটা, এটা π + থেটা, আর এটা হচ্ছে 2π - থেটা। এখন থেটার মান আমরা এই মাইনাস থাকলেও এই মাইনাস আমরা নিব না, তাহলে আমাদের কাজ হচ্ছে শিফট tan 1 এর মান কত, তাহলে আমরা পাবো এই মানটা পাচ্ছি 45, এই 45টাই আমাদের কাজে লাগবে। তাহলে এই পাই বলতে কিন্তু 180, অর্থাৎ 180 বিয়োগ 45, এটা হচ্ছে 180 যোগ 45, 180 বিয়োগ 45। এখন এটা তো 45 আর এটা হচ্ছে 360 বিয়োগ 45। এখন আমাদের বলা হয়েছে যে এই মানটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে এক্স অক্ষ যদি হয় তাহলে এই রেখাটা যেইভাবেই থাক এই পাশে কিন্তু 180-র ভিতর থাকবে, অর্থাৎ তাহলে 180-র মধ্যে, এখন এই জায়গাতে যখন 180-র মধ্যে মান আমরা নির্ণয় করব তাহলে কিন্তু নিচেরটা আসবে না। তাহলে এখানেকার ক্ষেত্রে এই ঘরে তো অল পজিটিভ কিন্তু এই ট্যানের মান নেগেটিভ আছে, তাহলে এই ঘরে অর্থাৎ এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে, অর্থাৎ 180 বিয়োগ 45 সমান আমরা পাবো 135, অর্থাৎ 135 ডিগ্রি। এখন যদি তোমরা ক্যালকুলেটরে 135 ডিগ্রি বসিয়ে দেখো তাহলে কিন্তু -1ও পাবে এবং তখন নেগেটিভ মান আমরা পেয়ে যাব। তো এটা তোমাদের 8.3-এর যে অধ্যায়টা আছে সেটাতে যদি বিস্তারিত অঙ্কগুলো করো তাহলে দেখবে যে খুব সহজেই কোয়াড্রেন্ট সম্পর্কিত অঙ্ক বুঝে যাবে। তো যাই হোক, এখন আমরা পরের অঙ্কটাতে দেখার চেষ্টা করবো। তো পরের অঙ্কটাতে এখানে বলা হয়েছে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কত। এখানে কিন্তু এই পি বিন্দুতে ছেদ করেছে এক্স অক্ষকে, এক্স অক্ষকে ছেদ যখন করবে তখন পি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে এটার একটু সহযোগিতা নিব আমরা। তো এখানে কিন্তু বলা আছে দেখো, এটা যদি আমরা নির্ণয় করতে চাই যে পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাবো, তো পি বিন্দুটা কিন্তু এক্স অক্ষকে, তাহলে রেখাটা কিন্তু আসলে এইভাবে ছিল, এই জায়গাতে কোণ ছিল 135 ডিগ্রি, এটা এই রেখাটা, তাহলে এই রেখাটা এক্স অক্ষকে ছেদ করেছে কি পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে অবশ্যই এক্স এর মান 0 থাকবে, মানে এক্স এর মান থাকবে, সরি ওয়াই এর মান 0 থাকবে, আর এই পাশে কিন্তু আর একটা মান থাকবে, অর্থাৎ তাহলে আমাদের যেই অ্যান্সারের এখানে কিন্তু অ্যান্সারটা দেখে আমরা বুঝতে পারবো। দেখো এই প্রথমে কিন্তু শেষেরটা 0, অর্থাৎ এই ক নাম্বারটা আর গ নাম্বারটার মধ্যে উত্তর হবে, কিন্তু এই খ আর ঘ হচ্ছে না কারণ প্রথমে 0 আছে। তাহলে এটার মধ্যে কোনটা হবে সেটার জন্য আমাদের 3 - 30 না -30 এটা নির্ণয় করার জন্য দেখো আমরা এখান থেকে একটু সহযোগিতা নেব। এখানকার ক্ষেত্রে ঢাল কিন্তু আমরা পেলাম কত, -1, খেয়াল করছে আগে ঢাল, তাহলে আমরা এই সূত্রটা দিব y - y1 সমান m × x - x1। এই সূত্রতে যদি দাও তাহলে খুব অল্প সময়ে বের করতে পারবে। তাছাড়া আর একটা সূত্র দিয়েও তোমরা বের করতে পারবে যে y - y1 ডিভাইডেড y1 - y2, যাই হোক এই সূত্র দিলেই তাড়াতাড়ি অ্যান্সারটা আসবে। তো এখানে y - y1 বলতে কিন্তু আমরা জানি 2, তাহলে 2 প্লাস হয়ে গেল, তারপরে m এর মান যেহেতু -1 তাহলে -1 × x - x1 মানে 5। এখন এই জায়গাতে আমাদের
যেহেতু এক্স অক্ষের বিন্দু, তাহলে ওয়াই সমান 0 ধরে নিতে হবে। তাহলে এটা যদি 0 ধরি, তাহলে এই পাশে 2 পাচ্ছি সমান 2, এখানে তাহলে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে +5। তাহলে এখানে এক্স এই পাশে নিলে এই 2 গিয়ে ওই পাশে, 5 থেকে 2 বিয়োগ হলে 3 এখানে আমরা পাচ্ছি। অর্থাৎ তাহলে 3 আর আগের তো একটা 0 বললামই, তাহলে 3 আর 0 এই বিন্দুটাই হবে এক্স অক্ষের বিন্দু। তাহলে এটা আমরা বুঝে গেলাম। তারপরে এখানে যে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, দেখো এখানে কিন্তু যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নটা একটু কোয়াড্রেন্ট সম্পর্কিত ধারণা না থাকলে অ্যান্সার করা একটু কঠিন হয়ে যায়। তো এটার ক্ষেত্রে আমাদের প্রথম অবস্থায় দেখো এই জায়গাতে আমাদের কিন্তু এই tan 3π/2 এটা আমাদের আগে ভেঙে নিতে হবে। এখানে আছে কিন্তু 3π/2 মাইনাস থিটা। তো এই ট্যানের সাথে যেহেতু π/2 এর সাথে বেজোড় সংখ্যা গুণ হয়ে আছে, তাহলে এটা ট্যান আর ট্যান থাকতে পারবে না, হবে কট থিটা। আর একটা কাজ করতে হবে, এখানে কিন্তু অনেক সময় মাইনাস হয়ে যায়, এই জন্য এটা দেখতে হবে 3 নম্বর ঘরটা কোনটা, 1 2 3, অর্থাৎ ট্যানেরই ঘর। তাহলে এটা কট থিটা আমরা পাবো। এখন এই জায়গাতে আছে সেক, এই সেকের সূত্র যেহেতু আমাদের সমস্যা হয়, তাহলে আমরা যদি কোসেকের সূত্র সমস্যা হলে আমরা লিখবো সাইন থিটা সমান কিন্তু x/y। এটা আমরা খুব ভালোভাবে যেহেতু সাইনের সূত্র মুখস্থ থাকে। এখন আমরা যদি ত্রিভুজের একটা চিত্রতে যাই, দেখো এখানে যদি থিটা দিই, তাহলে সাইন বলতে আমরা লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে লম্ব x আর অতিভুজ y। এখান থেকে যদি আমরা এটা নির্ণয় করে ফেলি, তাহলে এটা পাবো x² - y²। এখন কিন্তু কট বলা হয়েছে, কট তাহলে ভূমি ডিভাইডেড লম্ব, তাহলে কট থিটা সমান √x² - y² ডিভাইডেড x। খুব সহজেই দেখো আমরা উত্তরটা কিন্তু পেয়ে গেছি। তাহলে গ নম্বরটা এখানে সঠিক উত্তর হবে। তারপর 14 নম্বর যেটা প্রশ্ন বলা হয়েছে, এত এত বিন্দু হলে 3টি সমরেখ হলে x এর মান কত। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই করো যে ঢাল দুটা সমান হলে এর মান, মানে এখানে x এর মান আমরা সমরেখ হলে ঢাল দুটো সমান লিখব। কিন্তু এটা না করেও যদি আমরা দেখো একটা সহজ পদ্ধতিতে অ্যান্সারটা করব, সেটা হচ্ছে a দিয়ে 1 - 1, তারপরে b তে লেখা আছে 2 - 2, আর c তে লেখা আছে 4, x। দেখো x এর বিন্দু কিভাবে আমরা পাবো। প্রথম অবস্থায় আমাদের কাজ করতে হবে কি, এটাতে আমরা মনে মনে ধরবো যে 0 0 এটা। তাহলে আমরা দেখো 1কে ধরেছি 0, -1কে ধরেছি y। তাহলে এখান থেকে একটু ভালোভাবে যদি বুঝো, দেখবে খুব সহজেই করে ফেলতে পারছো। তাহলে এটা থেকে যদি 1 বাদ দিয়ে দাও, তাহলে এটা কিন্তু 1 হবে। তাহলে -1 যদি এটা থেকে বাদ দিই, তাহলে -1 2 -1, তাহলে কিন্তু এখানে 3 হচ্ছে। তাহলে এখানে 3, আর এই জায়গাতেও 1 যখন বাদ দেবো, তাহলে এখানে পাবো 3। এই সি এর মান, এটা বি এর মান পেলাম, আর সি এর মানটা নিচে লিখবো। তাহলে এখানে হবে 3 আর x - 1। খেয়াল করে দেখো এই দুইটা মান পাচ্ছি। এই দুইটা মান যদি তোমরা নির্ণয় করতে পারো, আমি একটু বোঝানোর তাগিদে একটু হয়ে গেল, তাহলে এখানে এখন আমাদের শুধু কাজ এই দুইটা গুণ করা, মানে x - 1 এই কোণাতে গুণ আর বিয়োগ এই কোণাতে গুণ, 9 সমান 0 ধরে নিলেই, তাহলেই কিন্তু আমরা এখান থেকে এখানেও +1 হতো, যে x বলতে আগে যেটা বললাম, যেমন x - -1, অর্থাৎ এটা বিয়োগ করে দিলে কিন্তু আমরা পাবো +1, অর্থাৎ x + 1, তাহলে এটা x + 1, তাহলে কিন্তু এখানে পাচ্ছি x - 8 সমান 0, তাহলে x সমান 8। এইভাবেও কিন্তু অ্যান্সার আমরা পেয়ে যাব। তাছাড়াও কিন্তু এইভাবে যদি আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে নির্ণয় করতে পারি। তো এই পদ্ধতিটাও আমি বিভিন্ন ভিডিও যদি তোমরা লক্ষ্য করো, তাহলে পেয়ে যাবো আমার এই তথ্যটা। তো যাই হোক, এখন 15 নম্বর প্রশ্নটাতে আমরা চলে যাচ্ছি, যে f(x) সমান x³ আর f(−3) এর মান কত। এগুলো খুব সোজা প্রশ্ন, যে f(x) সমান দেওয়া হয়েছে x³ + 3, এটাতে আমরা সরাসরি x এর মান নির্ণয় করব। তাহলে এখানে যদি y হয়ে যায় এটা, তাহলে x³ + 3, তাহলে x³ সমান হবে y - 3, তাহলে এটাতে কিন্তু x সমান আসবে 3 y - 3 এটা। তাহলে এই জায়গাতে এখন যদি আমরা 3 বসিয়ে দিই, খেয়াল করে দেখো যে এখানে y এর জায়গাতে আমরা
থ্রি, এটাতে কিন্তু এফ অফ এক্স এর ফাংশন, তাহলে এখানে থ্রি বসিয়ে দিলে আমাদের আসবে থ্রি মাইনাস থ্রি অর্থাৎ জিরো। তাহলে এইভাবে আমরা জিরো নাম্বার মানটা পেয়ে যাচ্ছি। প্রথমে ইনভার্স ফাংশন নির্ণয় করে তারপরে মান বসিয়ে দেবো। তো যাক 16 নম্বর যে প্রশ্নটা এখানে আছে, 16 নম্বর প্রশ্নটাতে এখানে যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রটাতে কিন্তু প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করা আছে। সেই ত্রিভুজটা এই আকৃতির একটা ত্রিভুজ দেখানো আছে, এখানে একটা লম্ব অঙ্কন করা হয়েছে। তো লম্ব অঙ্কন করলে দুই পাশে লম্ব, এটাতে 5 এটা 4, তাহলে এখানে নিশ্চিন্তে এটা 3 হবে, যেহেতু 3 4 5। আর এটা 12 যেহেতু দেওয়া হয়েছে, তাহলে এখানে যদি নির্ণয় করতে যাই তাহলে 12 এর স্কোয়ার মাইনাস 3 এর উপর স্কোয়ার, তাহলে এটাই কিন্তু এই মানটা হবে, এইটুক বাহু, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বিডি এর মান কত, অর্থাৎ বিডি এর মানটাই এখানে বলেছে। তাহলে 12 144 বিয়োগ 9, তাহলে এখানে পাচ্ছি এটা যখনই আমরা বাদ দিয়ে দেব, তাহলে 144 থেকে 9 বাদ দিলেই কিন্তু আমরা রুট 135 পেয়ে যাব, অর্থাৎ এটাই এখানে বের করার কথা বলা হয়েছে। তো আমি আশা করি বুঝে গেছো এটা। তারপরে 17 নম্বর যে প্রশ্নটা আছে, এটা সমাধান নিচের কোনটি? তো এখানে কিন্তু খেয়াল করে দেখো যে 9 টু দি পাওয়ার 2x প্লাস 2, এখানে দেওয়া হয়েছে 9 টু দি পাওয়ার 2x প্লাস 2 সমান 25x প্লাস 1। এই মানটাতে আমরা কিন্তু কখন এটাতে সমাধান করতে চেষ্টা করব না, এখানে আমরা প্রথমে মান বসানোর চেষ্টা করব যে কোনটাতে দুই পাশে একই মান হচ্ছে। তাহলে এই পাশে যদি, কিন্তু এটাতে বসাতে গেলেও আমরা কিন্তু আগে খেয়াল করতে হবে যে কোনটা উত্তর হওয়ার সম্ভাবনা, সেটা আগে আমরা বসিয়ে দেখব। তো যাই হোক আমি সবগুলো বসাচ্ছি না, শুধু -1 যদি এখানে বসাই, দেখো 9 -1 বলতে তাহলে -2 প্লাস 2 সমান হচ্ছে 9 টু দি পাওয়ার 0 সমান 1। এটাতেও যদি বসাই 25 -1 প্লাস 1, তাহলে 25-এর উপরেও -0 সমান 1, অর্থাৎ এই পাশে 1 এই পাশে 1। তাহলে এভাবে আমরা উত্তরটা এখানে অপশান দেখেই অ্যান্সার করে ফেলব। তো এখানে আবার বলা হয়েছে ফাংশনটির লেখচিত্র কেমন হবে, অর্থাৎ বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত না অধিবৃত্ত। এখানে তোমাদের ক্ষেত্রে আমি এটা বলে রাখবো যে আসলে কোনটা পরাবৃত্ত, কোনটা সরল রেখা, কোনটা উপবৃত্ত, কোনটা পরিবৃত্ত, অধিবৃত্ত হয়, সেটার ক্ষেত্রে তোমাদের দেখতে হবে যদি কোনো ফাংশন বা এই সমীকরণের মধ্যে দেখো যে শুধুমাত্র একটাতে স্কোয়ার আছে, অর্থাৎ x² প্লাস 2y প্লাস 7 সমান 0, খেয়াল করে দেখো একটাতে স্কোয়ার, তাহলে সেটা সব সময়ই পরাবৃত্ত হবে। আর যদি এইভাবে থাকে x² প্লাস 2y প্লাস এখানে y² প্লাস 9 সমান 0, এটাতে খেয়াল করে দেখো দুইটাতে স্কোয়ার আছে। এই দুইটাতে যদি স্কোয়ার দেখতে পাও, তাহলে আমাদের প্রথম এটা স্কোয়ার যখন পাবো তখন আমাদের দেখতে হবে এখানকার যে সংখ্যাটা, অর্থাৎ এখানে 1 এখানে 1, এখানে যদি 2 থাকে তাহলে এখানেও 2, যদি একই সংখ্যা থাকে তাহলে সেটা হবে বৃত্তের সমীকরণ। আর যদি একই সংখ্যা না থাকে তাহলে সেটা হবে উপবৃত্তের সমীকরণ। আর যদি কোনো সমীকরণের মধ্যে তোমরা দেখতে পাও যে 2 বা xy একসাথে আছে, এখানে কিন্তু xy পদ একসাথে থাকতে পারবে না, তাহলে সেটা হবে অধিবৃত্ত। তাহলে যেহেতু একটাতে স্কোয়ার আছে, সুতরাং এটা হবে পরাবৃত্তের সমীকরণ। 19 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেকের অ্যান্সার করতে অনেক সময় ব্যয় হয়ে যায়। তো এটাতে কিভাবে অ্যান্সারটা করবে দেখো, এটা অ্যান্সার করার জন্য এখানে কিন্তু প্রথমে ব্যবধি যেটা দেওয়া হয়েছে a ইজ গ্রেটার দেন b আর c ইজ লেস দেন 0। এসব অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে a এর চাইতে b ছোট, তাহলে a একটা মান ধরে নেব 3, তাহলে a সমান 3 ধরলাম, b সমান তার চাইতে ছোট ধরবো, তাহলে 2 ধরলাম, আর c সমান ধরবো 0-র চাইতে ছোট, অর্থাৎ c সমান তাহলে -1 বা 2 ধরলাম। এখন এই তিনটা মানের ক্ষেত্রে দেখো ac এর মান কত পাচ্ছি, এই ac, তাহলে a আর c, তাহলে a হচ্ছে 3 - 2 সমান -6, আর bc এর মান কত পাচ্ছি, bc, তাহলে b এর মান 2 আর c এর মান -2, তাহলে এখানে -4 ও এখানে -6, তাহলে এখানে খেয়াল করে দেখো তো -6 আর -4, তাহলে -6 - 4 কোনটা বড়, অবশ্যই এটা বড়। এইভাবে আসে কিনা, 1 নম্বরে কিন্তু ওটাই আসে, তাহলে 1 নম্বরটা ঠিক আছে। এখন 2 নম্বরটাতে যদি আমরা দেখি ac এর মান তো -6 পেয়েছি, এখন bc, ও এটাই তো তার বিপরীত দেওয়া হয়েছে, তার মানে এটা তো অবশ্যই 2 নম্বরটা ঠিক হচ্ছে না,
তাহলে 2 যেহেতু ভুল, তাহলে 1 ও 3, অর্থাৎ খ নাম্বারটা সঠিক। আবার যদি এটাও যাচাই করে দেখি, দেখো a ডিভাইডেড c, আর তাহলে a এর মান কত? a এর মান কিন্তু 3, তাহলে 3 ডিভাইডেড c বলতে -2, তাহলে সবগুলো মিলে কিন্তু এখানে পাচ্ছি আমরা -3/2। আর b ডিভাইডেড c যদি নির্ণয় করি, তাহলে 2 ডিভাইডেড -2, তাহলে এখানে -1। এখন এই দুইটার মধ্যে বড় কোনটা? তাহলে -3 ডিভাইডেড 2 -1। অবশ্যই এটা যেহেতু বড় সংখ্যার মাইনাস, তাহলে অবশ্যই এটা বড়, তাহলে এই চিহ্নটাই তো এখানে দেওয়া হয়েছে, তাহলে এখানে 3ও ঠিক আছে। তো যাক, আমি যেহেতু আমরা 2 নম্বর ভুল পেলাম, তাহলে তো আর 3 নম্বরটা দেখার দরকারই হচ্ছে না। এখন 20 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে, এখানে কিন্তু 20 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে 2 টু দি পাওয়ার x সমান 2 to 8 টু দি পাওয়ার y। এই মানটাতে যদি আমরা একটু সাজাই যে 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার কিউব তার উপরে y, তাহলে 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 3y, তাহলে এখানে x সমান 3y। ওয়াইটাকে যদি নিচে নিই, x ডিভাইডেড y সমান 3 ডিভাইডেড 1, তাহলে x অনুপাত y সমান হবে 3 অনুপাত 1। তাহলে আমরা এভাবে নির্ণয় করলে অল্প সময়ের মধ্যেই নির্ণয় করে ফেলতে পারবো। তো এখানে তারপরে যে প্রশ্নটা 21 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে, 21 নম্বর প্রশ্নটাতে এখানে কিন্তু ব্যবধিটা আমাদের আগে খেয়াল করতে হবে যে এই মানটাতে কিন্তু আমরা অনেক সময় এমন হবে যে মাইনাস হবে না প্লাস হবে, সেটা জানার জন্য আমাদের দেখতে হবে যে এই ঘরটাতে এটা কত, এই পায়ের চাইতে বড়, অর্থাৎ 180-র চাইতে বড়, 270-এর চাইতে ছোট, অর্থাৎ এই ঘর। এই ঘরে ট্যানের মান এখানে কিন্তু দেওয়া হয়েছে ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা সমান -1/2। এখন ট্যানের মান -1/2, অর্থাৎ না সরি, এখানে ট্যানের মান হাফ দেওয়া হয়েছে। এখানে যেহেতু এই হাফটা সমান এখানে দেখা যাচ্ছে না, মানে এই সমানের পরিবর্তে মাইনাস মনে হচ্ছে, ওটা একটু প্রশ্নতে ভুল থাকার কারণে, তাহলে ট্যান থিটা সমান হাফ। এখন এই ট্যান থিটা সমান যদি হাফ হয়, পায়ের চাইতে বড়, অর্থাৎ এইটুকুর মান, এটাতে ট্যানের মান পজিটিভ যদিও থাকে, কিন্তু সাইনের মান তো এখানে কখনো পজিটিভ হবে না, কারণ এই ঘরে সাইন হয় নেগেটিভ, তাহলে এই মানটাতে আমাদের নেগেটিভ মান নিতে হবে। তাহলে এখন ক্যালকুলেটর দিয়ে আমরা যদি এই মান বের করে নিই, তাহলে বের করতে পারবো, না হলেও যদি আমরা ট্যান থিটা সমান হাফ যেহেতু দেওয়া হয়েছে, এটা যদি আমরা এইভাবে নির্ণয় করি, খেয়াল করে দেখো যে এটাতে ট্যান থিটা সমান লম্ব, তাহলে থিটা সমান লম্ব বলতে 1 আর ভূমি বলতে 2, তাহলে এটাতে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তার উপরে রুট, অর্থাৎ 4 আর 1 5, তাহলে এখানে পাচ্ছি √5। এখন যদি আমরা ট্যানে যাই, ট্যান নাতে সাইন, সাইন সমান সাইন থিটা সমান আমরা জানি লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে 1 ডিভাইডেড √5, কিন্তু এটা তো যেহেতু মাইনাস নিতে হবে, যেহেতু তৃতীয় কোয়াড্রেন্টে সাইনের মান মাইনাস হয়, তাহলে এখানে মাইনাসটা উত্তর এখানে আমাদের গ্রহণ করতে হবে। তো হয়ে গেল। এখন একটি চাকা এত কিলোমিটার পথ যেতে 50 বার ঘুরে, চাকাটির ব্যাস কত? অর্থাৎ 1.75। তাহলে এটাকে মিটার যদি তৈরি করি, তাহলে 1000 দ্বারা গুণ করে দেব, আর ভাগ করব কত? 50 বার ঘুরে, তাহলে 50 দ্বারা ভাগ, আর চাকাটির ব্যাস, ব্যাস বলতে এটা কিন্তু পরিধি, তাহলে 2πr কিন্তু এটা, তাহলে ব্যাস বলতে আমরা কি জানি? 2r, তাহলে 2r সমান হবে কত? এটাকে 175 গুণিতক 1000 আর নিচে 50 গুণিতক পাই। এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, তাহলেই আমরা কিন্তু এই মানটা পেয়ে যাব। তারপরেও তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি একটু হিসাবটা করে দেখাই। তো এখানে প্রথম অবস্থায় আমরা করব কি, 1.75 গুণিতক 1000 ভাগ 50, তারপরে ভাগ দিয়ে আমরা শিফট, তারপরে পাই দিলেই এখানে আমরা পাবো 11.14। এটাই আমরা কিন্তু ক্যালকুলেটারে এভাবে নির্ণয় করে ফেলতে পারবো। তো যাই হোক, 22 নম্বর প্রশ্নটার অ্যান্সার আমরা বুঝে নিলাম। তো এখন আমরা পরের যে 23 নম্বর প্রশ্নটা আছে সেটা একটু দেখব। তো এখানে 23 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ফাংশনটির ডোমেন। যদি কোনো কিছুর উপর পাওয়ার থাকে, অর্থাৎ e টু দি পাওয়ার এখানে বলা হয়েছে x, আর এখানে কিন্তু 2, এই জায়গাতে বসানো যাবে না এমন কোনো সংখ্যা নাই। এখানে তোমরা যদি বসাতে চাও 0, -1, -2, -5 পজিটিভ সবগুলো মানই বসানো যায়, অর্থাৎ পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলোই বসানো যায়, এই জন্য এটার উত্তর হবে রিয়াল নাম্বার। আর এখানে যদি লগের ফাংশন থাকতো, তাহলে কিন্তু আমরা কখনো নেগেটিভ মান বসাতে পারতাম না। তো যাক, এটা খুব সোজা প্রশ্ন।
তারপরে এটাতে বলা হয়েছে বিস্তৃতিতে পদের সংখ্যা 13 হলে n এর মান কত। এখানে কিন্তু বিস্তৃতি যেটা দেওয়া হয়েছে x² + 6x + 9, এটা কিন্তু আমরা কখনো এই 3nই এটা সর্বোচ্চ পাওয়ার ধরা যাবে না। এখানে আমাদের একটু ভেতরে যেটা আছে সেটা হিসাব করতে হবে। তাহলে এটা কিন্তু আসলে x + 3 তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার আর এই 3n, তাহলে এখানে মোট কিন্তু 6n এটা আছে। তাহলে এখানে পদ সংখ্যা 13, তাহলে এখানে হবে 6n + 1 = 13। তাহলে এখানে 1 বাদ দিলে 12, তাহলে n সমান হচ্ছে 2। তাহলে আমরা খুব ইজিলিভাবে এটা কিন্তু বের করে নিতে পারলাম। 25 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটা যদি আমরা অ্যান্সার করতে যাই, তাহলে এখানে খেয়াল করে দেখো যে এখানে যে ত্রিভুজটা দেওয়া হয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় এখানে বলা হয়েছে a, এটাতে b, আর এটা যা হোক এখানে c দেওয়া হয়েছে, আর এই সোজা এটাতে d বিন্দু দেওয়া হয়েছে। আর তীর চিহ্নটা কিন্তু এখানে এইদিকে, এটাতে এইদিকে, আর এটাতে এইদিকে, এটাতে এইদিকে। এই তীর চিহ্নর আলোকে যদি আমরা ত্রিভুজের সূত্র বসাই তাহলেই পেয়ে যাব। দেখো এই ছোট ত্রিভুজ এ বি ডি, এটাতে যদি বসাই তাহলে এ বি ভেক্টর সমান হচ্ছে এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান হচ্ছে এডি ভেক্টর। এটা একটা রাশি। তাহলে এ বি সমান কত পাচ্ছি আমরা? এ বি সমান পাবো এডি মাইনাস বিডি এই মান পাচ্ছি। তারপরের পরবর্তীতে আর একটা এই ত্রিভুজে যদি আমরা বসাই তাহলে এডি ভেক্টর প্লাস ডিসি, আচ্ছা ডিসি ভেক্টর সমান যদি আমরা বসিয়ে দিই এসি ভেক্টর, তাহলে এসি আর বিডি যদি যোগ করি তাহলে এ বি, প্রথম অবস্থায় পাবো এ বি প্লাস এসি, এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা এখানে এই পাশে এটা যোগ হবে এডি, প্রথমে এ বি যেহেতু আছে এডি মাইনাস বিডি প্লাস এডি প্লাস ডিসি এই ভেক্টর। কিন্তু এখানে পাচ্ছি 2AD, আর এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মানের দিক দিয়ে কিন্তু সমান, অর্থাৎ বিডি আর সিডি অর্থাৎ ডিসি সমান বা দিকও একই দিকে, এই জন্য এই দুটার মান পজিটিভ আর নেগেটিভের জন্য কেটে গিয়ে থাকবে না। তাহলে এবি প্লাস এসি সমান 2AD, অর্থাৎ আমরা এই গ নাম্বার যে প্রশ্ন সেটা পেয়ে যাব। তো আমি আশা করি তোমরা খুব ভালোভাবে প্রশ্নগুলো বুঝে নিয়েছো। তো আমার ভিডিওগুলোতে নিয়মিত দেখবে, তাহলে আমি আশা করি অবশ্যই তোমাদের পরীক্ষাতে দেখবে যে 25টা MCQ করা খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারছো। সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম।